ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাহজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বাজেট 2025-26 পুঁজিবাজারের প্রত্যাশা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, সিএফএ ব্যবস্থাপনা পরিচালক, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। আমরা আমাদের মাঝে পেয়েছি মিনহাজ মান্নান ইমন, পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একজন আমাদের সাথে আছেন ডিবি এর পক্ষ থেকে, আপনি তো ডিবি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে আপনি দীর্ঘ সময় ধরে আছেন। আমি একটু মিনহাজ মান্নান ইমন আপনাকে দিয়ে আপনার আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আসলে আপনাদের দেখলে বিনিয়োগকারীরা বাজারের প্রত্যাশা আরও বেশি বেড়ে যায় এবং আপনারা সবসময় পজিটিভ কথা বাজারের জন্য বলে আসছেন, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যেও কিন্তু অনেক কষ্টের মাঝেও তারা সবসময় একটা আশা নিয়ে থাকে, হয়তো নতুন কিছু আসবে বা নতুন কোনো প্রত্যাশা তারা সামনে পেতে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আমরা সরকারের পক্ষ থেকেও শুনছিলাম যে বাজেট নিয়ে তারা পুঁজিবাজার নিয়ে পজিটিভ অনেক কিছু বলছেন। আসলে সামনের সময় পুঁজিবাজারের জন্য বাজেটে কেমন প্রত্যাশা করছেন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনারা কি কি প্রস্তাবনা দিয়েছেন? প্রথমত আপনি ভালো কথা বলেছেন যে আমাদের দেখলে বিনিয়োগের প্রত্যাশা বাড়ে। আসলে ঠিক যদি তেমনটা হতো তাহলে আমাদেরও ভালো লাগতো। যতটাই আমাদের দেখে প্রত্যাশা বাড়ুক না কেন, বাজারে আসলে অনেকটাই দুর্বল বাজার এবং প্রতিনিয়তই বিনিয়োগকারী তার আস্থা হারাচ্ছে, বাজার পুঁজি হারাচ্ছে, বাজারের সূচক হারাচ্ছে। তো খারাপের পরেও তো কিছু ভালো কিছু থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার সরাসরি হস্তক্ষেপ যদি নাও করে থাকে, তারপরে সরাসরি সরকার বাজারের এই পরিস্থিতি কিছুটা অনুধাবন করছে যে বিনিয়োগকারীর আমার মনে দুঃখ কষ্টর বেদনা তাদের কানে কিছুটা গেছে, যার কারণে আমরা প্রতিমন্ত্রী পর্যায়ে যে জনাব আনিসুজ্জামান সাহেবকে যে দেখেছি যে বা শেয়ার বাজারের দায়িত্ব তার কাছে অর্পিত হয়েছে, উনি সর্বশেষ ওনার বক্তব্যে কিছু ভালো ভালো কথা বলেছেন। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা বাজারের মূল সমস্যাগুলিকে চিহ্নিত করবার চেষ্টা করছি এবং মূল সমস্যাগুলিকে দূর করবার চেষ্টা করছি। এটা একদিকে কথাগুলো সত্য, আসলে বাজার যে মূল বেসিক প্রবলেমগুলো যদি অ্যাড্রেস না করা হয় তাহলে বাজারকে ভালো করা এই মুহূর্তে আসলে কিছুটা মুশকিল। সার্বিক দেশের অর্থনৈতিক সূচক বা অন্য জায়গাগুলো ভালো থাকলেও বাজার ঠিক তার সাথে সমপর্যায়ে রিয়্যাক্ট করছে না, বাজার চলছে উল্টো পথে। তাই মনে করি আনিসুজ্জামান সাহেব ঠিক কথা বলেছেন। উনি কয়েকটা জিনিসকে হাইলাইট করেছেন। উনি বলেছেন যে এবারে বাজেটে কিছু বিষয়ে ছাড় করার ব্যবস্থা করবেন, বাজেটে কিছু নতুন করে কিছু সংযোজন করবার চেষ্টা করবেন বিনিয়োগকারীর স্বার্থে। পাশাপাশি তিনি বলবার চেষ্টা করেছেন যে শেয়ার বাজারে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির যেই ব্যবধান আছে করের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা বাড়বার সম্ভাবনা, গ্যাপটা একটু বড় হওয়ার সম্ভাবনা কথা উনি উল্লেখ করেছেন। পাশাপাশি সরকারি শেয়ার বাজারে আসা, একই সাথে বহুজাতিক কোম্পানিগুলি দ্রুততম সময়ে বাজারে আসতে পারে, এই সব কিছু বিষয়ে সরকার যেন ছাড় দিতে পারে এবং নিয়ন্ত্রণ সংস্থাকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তারাও যেন সহযোগী মনোভাবে থাকে। এই সব কিছু মিলে হয়তোবা একটা ভালো কিছু সম্ভাবনার কথা তিনি বলেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই। এই সকল খারাপের মধ্যেও আমি মনে করি এটা সুসংবাদ। বাজেট নিয়েই কিন্তু প্রত্যেকবার প্রত্যাশা তৈরি হয়। তো বাজেটের আগে ওনার প্রতিমন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি যাকে শেয়ার বাজারের দায়িত্ব দিয়েছে, সেরকম একটা উচ্চ পর্যায়ের ব্যক্তির কাছ থেকে যখন এই ধরনের আশাবাদ কথা শোনা যায়, তখন আমাদেরও তো আশাবাদী হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা যারা ডিবি এর নিয়ে কাজ করছেন এবং সকল সিকিউরিটিজ হাউসগুলোকে একত্রিত করে আপনারা বেশ কিছু প্রস্তাবনা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে দিয়েছেন, মিটিংও করেছেন, একটু যদি বলতেন জনগণকে। বাজেটটা আসলে ডিএসসি এবং ডিবি এর অবস্থান কিন্তু খুব বেশি আলাদা এমনটা নয় আর কি। তো প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর যে এর আগে যে কথা দিয়েছিল আর কি, যে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার ছাড় থাকবে এবং তার উপরে হলে পরে ট্যাক্স ইম্পোজ হবে, 15% ট্যাক্স ইম্পোজ হবে। তা অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেটে যেটা হচ্ছে যে আমাদের প্রস্তাবনা যেটা ছিল সেটা ট্যাক্সটাকে সম্পূর্ণই আসলে ওয়েভ করা, এক্সেপশন করা এখানে। তো সেইটা আসলে হয়নি, ট্যাক্স দিতে হবে এরকম ধরনের একটা রাইট অ্যাট দিস মোমেন্ট এই মার্কেটের যেই জায়গাতে আছে, মানুষের যে অনাস্থার যে জায়গাটা আছে, মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন যদি ক্রিয়েট করতে হয়, তো আমার মনে হয় ক্যাপিটাল মার্কেটে এই ট্যাক্সটা মূলধনী যে মূলধনী গেইনের বা আয়ের যে ট্যাক্সটা সেটা আসলে হয়তো মকুব করা যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে ট্যাক্সের তো আসলে কাঠামোগত অনেক প্রবলেম আছে বাংলাদেশে। সেটা হচ্ছে লাস্ট আপনার 15 ইয়ার্সে যে সমস্ত ট্যাক্সের পরিবর্তনগুলো হচ্ছে, এটা এক ধরনের জুলুমের ট্যাক্স হয়েছে কিন্তু। পার্টিকুলারলি ব্রোকারেজে আপনার যে এআইটিটা যেটা কেটে রাখা হয়, সেই এআইটির পরিমাণটা এত বেশি এবং সেটা যেহেতু ফাইনাল ট্যাক্স এবং এটা কখনো অ্যাডজাস্টমেন্ট করা যায় না। তো এটা না করার কারণে সমস্ত ব্রোকারেজ কিন্তু আপনার বিগত মোটামুটি আপনার 12 সাল থেকে এই পর্যন্ত মাত্র 2বার মার্কেট ভালো ছিল বা তারা প্রফিটে ছিল এবং বাকি সময় কিন্তু ব্রোকারেজ অপারেশন থেকে তারা লস
করেছে, অথচ কিন্তু ট্যাক্স দিয়ে গেছে। তো এটা এক ধরনের মানে নিপীড়নমূলক ট্যাক্স আর কি। তো এই ট্যাক্সটা আমরা কমানোর জন্য জোর দাবি সেখানে করেছি। ব্রোকারেজগুলোর ক্যাপাসিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নতুন করে ইনভেস্ট করতে পারতেছে না, তারা ক্যাপাসিটি বিল্ডিংয়ে ইনভেস্ট করতে, টেকনোলজিতে ইনভেস্ট করা যা খুবই প্রয়োজন, সেখানে তারা পারতেছে না। তো সেইখানে আমার মনে হয় এই ট্যাক্সটা এখন সময় এসেছে একটা যৌক্তিক বা জাস্টিফ্যাক্টের জায়গায় নিয়ে আসা। সেই ক্ষেত্রে তো আমরা দেখছি যে মার্কেট আসলে যে আচরণ করছে সেখানে তো সবাই তো আর আসলে মার্কেটের সাথে খারাপ অবস্থায় বা দুর্নীতির সাথে জড়িত ছিল তাই না। তারপরও আমরা দেখছি যে অনেক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, প্রায় 250-র উপরে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। এটা কি মার্কেটের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে? এটা সরাসরি তো আমার পক্ষে বলা মুশকিল। আসলে কমিশন বা নিয়ন্ত্রণ সংস্থা কী কারণে ব্লক করেছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া তো নিশ্চয়ই অ্যাকাউন্ট ব্লক করেনি। তবে আপনার সাথে আমি একমত যে আসলে ঢালাওভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিনা। যেমন জরিমানার ক্ষেত্রে যেমন একটা বিতর্ক আসছে যে আমরা জরিমানা করছি, জরিমানার টাকাটা আসলে পাবো কিনা, বা জরিমানা যে পর্যায়ে করছি তা উদ্ধার হবে কিনা, বা অতীতে নিয়ন্ত্রণ সংস্থা যে জরিমানাগুলো করেছিল তার থেকে আসলে আদায়ের পরিমাণ কত, আইনের ধারাটা কি ঠিক আছে কিনা। আইনের দ্বারা জরিমানা করবার বিধান তো আছে এবং জরিমানা করতে হবে। এবং আমি মনে করি যে বর্তমান কমিশন জরিমানা যে পথটি নিয়েছে সেটা কিন্তু দরকার, কারণ যে পরিমাণ অন্যায় হয়েছে গত 15 বছরে, লাস্ট দুটি কমিশন যে পরিমাণে অন্যায় এবং অনাচার এবং দুঃশাসনের মাত্রা দেখেছে, আপনি যদি জরিমানা না করেন তাহলে তাদেরকে সামনে কি উদাহরণ তৈরি করবেন। এখন আপনি বিতর্ক তুলতে পারেন যে জরিমানাটা আসলে আদায়যোগ্য জরিমানা হচ্ছে কিনা। মানে আপনি একটা অ্যাকাউন্টে দেখলেন যে সে ক্যাপিটাল গেইন করেছে 20 কোটি টাকা, আপনি তাকে 20 কোটি জরিমানা করছেন, এটাতে আইনগতভাবে কোনো ব্যর্থ আছে বলে মনে করি। আপনি করতেই পারেন, নিয়ন্ত্রণ সংস্থার কাছে সেই ক্ষমতা দেয়া আছে। দেখতে হবে যে আসলে সার্বিকভাবে সেই অ্যাকাউন্টটার অবস্থান কি। যেন আপনি দেখেছেন তার হয়তো বা রিয়েলাইজ গেইন 20 কোটি টাকা, কিন্তু আপনি যদি রিয়েলাইজ গেইনটা আনছেন, আবার আনরিয়েলাইজ গেইন সেখানে আছে হয়তো 20 কোটি টাকা, কিন্তু যদি আজকের বাজারটা ক্যালকুলেট করেন দেখবেন যে তার রিয়েলাইজ গেইনটা সেখানে নেই, ওই আনরিয়েলাইজ গেইনটা এখন আনরিয়েলাইজ লসে চলে গেছে, ফলে তার নেট গেইন থাকছে না, অথচ তাকে কিন্তু জরিমানা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি কিছুটা বৈষম্যমূলক আচরণ সেটা, এবং এক্ষেত্রে মনে করি সেই বিনিয়োগকারীর প্রতি আচরণটা সঠিক হয়েছে কিনা এটা একটা আইনের চিন্তার বিষয়। পাশাপাশি যে বিষয়গুলো আমরা বলছি যে অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টা, কমিশন মনে করলে অ্যাকাউন্ট বন্ধ করতে পারে, কারণ অনেক অন্যায় হয়েছে, দুর্নীতিগ্রস্তভাবে টাকা বাজার থেকে লুট করে নেওয়া হয়েছে। কেউ যদি মনে করে তার উপরে অন্যায় হচ্ছে সে তো কোর্টেও যেতে পারবে, সে কোর্টে যাচ্ছে, তো তারা কোর্টে যাওয়ার চেষ্টা করছে, আইনে তো আপনাকে কোর্টে যাওয়াতে কোনো বাধা নেই। কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করতে পারে নিয়ন্ত্রণ, তার সে ক্ষমতা দিয়েছে। দেখবার বিষয় হচ্ছে আসলে কোন পর্যায়ে আপনি বন্ধ করছেন। ঢালাওভাবে সব অ্যাকাউন্ট বন্ধ করলে তো বাজারটাও বসে পড়বে, ফলে যৌক্তিক কারণ ছাড়া কারোটা বন্ধ হয়েছে কিনা সেটা দেখার বিষয়। আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমি মনে করেছি সে অ্যাকাউন্টগুলিকে খুলে দেওয়া হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা জেনেছি যে ব্যক্তি পর্যায়ে অ্যাকাউন্ট বন্ধ হয়তোবা করা হয়েছে, জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টও কিছু ক্ষেত্রে বন্ধ করেছে। সেক্ষেত্রে হচ্ছে সেই প্রতিষ্ঠানের সমস্ত কেনাবেচাটা কিন্তু আটকে যাচ্ছে। তো বাজারে তো তারল্য সংকট, এক্ষেত্রে একটু লিনিয়েন্ট হওয়া যায় কিনা বা আর একটু সচেতনভাবে অ্যাকাউন্টগুলি বন্ধ করার বিষয়টা পুনর্বিবেচনা করা যায় কিনা এটা ভাবা যেতে পারে মনে করি আমি। সেক্ষেত্রে এই যে প্রতিষ্ঠানগুলোকে যে বন্ধ করা হচ্ছে সেই জায়গায় কিন্তু আরেকটু অন্যভাবেও সিদ্ধান্ত নেওয়া যেত, বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি আপনাদেরকে নিয়ে বসে তারপরে আসলে বিষয়গুলোকে যদি আরেকটু কাজ করা যায় তাহলে তো একবারে বাজারের উপরে প্রভাবটা কি কম পড়তো বলে আপনার মনে হয়, নাকি যেভাবে আছে সিদ্ধান্ত ঠিকই আছে? এখানে দেখেন, কমেন্ট করতে গেলে প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল বা প্রতিষ্ঠান যদি অন্যায় করে থাকে, সিকিউরিটিজ যে ল রেগুলেশন আছে সেগুলো যদি ভেঙে থাকে এবং সেগুলোর সাসপেক্ট যদি থাকে কমিশনে, তো সে কমিশনের ক্ষমতা আছে এবং এটা আমার মনে হয় জাস্টিফাইড, তারা এটা ইনভেস্টিগেশন করতে পারে একটা অ্যাকাউন্টটায় স্টপ রেখে। কিন্তু এখানে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো যেগুলো আছে এটা পুরোটাই কি সেই প্রতিষ্ঠানের ইকুইটি, নাকি না লিভারেজ আছে, নাকি কোনো অন্য প্রতিষ্ঠানের সাথে এনকাম্বার্ড সেই সমস্ত শেয়ারগুলো অ্যাকাউন্টগুলো। তো এই বিষয়গুলো দেখা উচিত। যেমন অনেক প্রতিষ্ঠানের অনেক শেয়ারে হয়তো মার্জিন লোন দেওয়া আছে এবং সেই অ্যাকাউন্টে যদি বন্ধ করা থাকে তাহলে মার্জিন লোনের কী হবে? প্রতিষ্ঠান তো এখানে দায়ী না, যে মার্জিন লোন দিয়েছে সে তো দায়ী না, দায়ী হচ্ছে পার্সন বা অন্য একটা প্রতিষ্ঠান যে মার্জিন লোন নিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আরও সাটল আরেকটু ভিতরে ঢুকে এটা করা উচিত, তাছাড়া একটা ইনস্টিটিউশনও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা অপরাধ হয়তো কাস্টমারের বা ক্লায়েন্টের, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো এই বিষয়গুলো ভেতরে আছে, তো এগুলো নিয়ে আসলে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। মানুষ যেগুলো যে প্রশ্ন তুলতেছে, এই প্রশ্ন তোলার কারণগুলোই হচ্ছে এই ভেতরের জিনিসগুলো আরেকটু সাটলভাবে আরেকটু নুয়ান্সগুলো দেখে তারপর করা উচিত আর কি। সেই দিক থেকে তো আপনি দেখছেন যে কয়েকদিন আগে বিজনেস সামিট হয়ে গেল এবং সেখানে অনেক
ফরেন ইনভেস্টররা আসছে এবং আপনাদের সিকিউরিটিজ হাউস আপনার আইডিএলসি থেকে অনেক বিদেশি বিনিয়োগ আসছে, তো এতে কি বিদেশি বিনিয়োগকারীরা কোনোভাবে ভীত, বা তারা কি এখন ওয়েটিং মোডে আছে যে আসলে মার্কেটে কি সিচুয়েশন হয় আর একটু দেখি তারপরে আসলে বিনিয়োগ করি, মানে সিচুয়েশনটা আমরা এখন কোন টার্মসের মধ্যে দিয়ে যাচ্ছি? ওকে, দেখেন বিনিয়োগ সামিট যেটা হয়ে গেল ওইটা এক ধরনের বিনিয়োগ, এবং এটা আমি দুটো জিনিস বলি। তেমন একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য একটা আপনার ইনভেস্টমেন্ট সামিটটা হয়েছে, কিন্তু আপনার স্টক মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে যে ইনভেস্টমেন্টটা হয় সেটাকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলে। তো এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসলে নির্ভর করে শুধু ইকোনমিক ফান্ডামেন্টাল, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, গভর্নেন্স, এই সমস্ত জিনিসগুলোর উপরে। তো বাংলাদেশে যেটা হয়েছে যে আপনার আপনি যদি গভর্নেন্সের কথা বলেন, কাঠামোগত যথেষ্ট বড় প্রবলেম হচ্ছে, আগে থেকেই ছিল। আগেও যে আপনার ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশের মানে ক্যাপিটাল মার্কেটের তুলনায় বা বাংলাদেশের যে সম্ভাবনাটা যে সেই ফুল পোটেনশিয়ালে আসছে তা কিন্তু না, এখন তার উপর আরও বেশি কমে গেছে। তো এখানে আমি যেটা মনে করব সেটা হচ্ছে যে পার্টিকুলারলি লাস্ট রেজিমের শেষের দিকে যে পরিমাণ ইন্টারভেনশন এই মার্কেটে হয়েছে, একটা রেগুলেটর যখন অপারেটিং এজেন্সির মতো কাজ করা শুরু করেছে, যখন যে কোনো জায়গায় মার্কেটের যে মার্কেট ড্রিভেন যে প্রাইসিং, প্রাইস ডিসকভারি, এই সমস্ত জিনিসগুলো যখন ইনফ্লুয়েন্স করেছে, হ্যাঁ, তো এই যে জিনিসগুলো দেখে তারপর প্রায় 20 মান্থস হচ্ছে মার্কেট কিন্তু ক্লোজ ছিল অলমোস্ট, বিকজ অফ দ্য থিংস যে ফ্লোর দেওয়া ছিল ইন্টার মার্কেটে। তো এই ইন্টারভেনশনগুলো দে ডিসলাইক মোস্ট, হ্যাঁ, কারণ তারা এই মার্কেটে এসছে লিকুইডিটি দেখে। যার ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো সময় যদি তারা মনে করে এখান থেকে তারা ইনভেস্টমেন্টটাকে লিকুইডেট করবে, যখন এখানে তারা বন্দি হয়ে যায়, তো দ্যাটস অ্যাকচুয়ালি হেট দেম, মানে দে হেট ইট। তো এই মার্কেটের এটা একটা বড় কারণ। এবং আরেকটা জিনিস আমি বলি জেরিন, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু একটা হিস্টোরিতে থাকে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা করে কি, ওরা তো আসলে গ্লোবালি ইনভেস্ট করে, ওরা একটা মার্কেটের বেসিক যে ক্যারেক্টারগুলো, ওই ক্যারেক্টারের উপর ডিসিশন নিয়ে ফেলে। তো এই ক্যারেক্টার কিন্তু নষ্ট হলো বাংলাদেশ মার্কেটের। এই লাস্ট রেজিমের যে ইন্টারভেনশনগুলো হয়েছে, এত এগ্রেজিয়াস ইন্টারভেনশন হয়েছে, এবং এই ইন্টারভেনশন কিন্তু ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তো এই কারণে আপনার তারা সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্যই তো আমরা আসলে নতুনভাবে আবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়ে আসলাম, কমিশন চেঞ্জ করলাম, এবং পুঁজিবাজারকে নতুন করে সংস্কার কমিটি গঠন করে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। হয়তো সময় লাগবে যে কোনো কিছু হতে, কিন্তু কোনোভাবেই যেন বিএসইসির উপর আস্থা রাখতে পারছে না বিনিয়োগকারীরা। এর প্রধানতম কারণ কি? আপনি ঠিকই বলেছেন, আসলে আগের সমস্যাগুলোকে দূর করবার জন্যই তো এই ছাত্র জনতার আন্দোলনের পরে, সরকার পতনের পরে নতুন একটি কমিশন এসেছে, যারা মাকসুদ সাহেবের নেতৃত্বে যে কমিশন। সেক্ষেত্রে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে আগের সমস্যাগুলো থেকে সমাধান করা হবে, কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম এখনও কিন্তু দুটি কোম্পানি ফ্লোর প্রাইসে আছে, ইসলাম এবং বেক্সিমকো লিমিটেড। এটা যৌক্তিকতা কিন্তু আমার কাছেও নেই। যত সমস্যা হয়ে থাকুক, যেভাবে থেকে থাকুক, যত প্রবলেম হয়ে থাক, যারই সমস্যা হয়ে থাক, দুটো ফ্লোর প্রাইস থেকে তুলে দেওয়া দরকার ছিল। কারণ বহির্বিশ্বের মেসেজটা কি যাচ্ছে, বাংলাদেশের মার্কেটে এখনও ফ্লোর প্রাইস আছে। নতুন কমিশন আসবার পরও কেন এটা উঠে নাই, এটা একটা বড় ধরনের প্রশ্ন, এবং বিতর্ক কিন্তু রয়েই গেল। আপনি যে কোনো বিদেশি বিনিয়োগকারীর জন্য আসতে বলবেন, তাদের কিছু প্রি কন্ডিশন এবং কিছু প্রি কোয়ালিফিকেশান তারা জাজমেন্ট করে ক্যাপিটাল মার্কেটে। তারা জাজমেন্ট করে আসে যে এই বাজারে কতটা প্রি কোয়ালিফিকেশান তারা সেট করে, যে এখানে এক্সিটের ব্যবস্থা আছে কিনা, আমি এন্ট্রি নিচ্ছি, এক্সিটের ব্যবস্থা আছে কিনা, এবং ইজি এক্সিট কিনা। টাকা তো যে কেউ বিনিয়োগ করতে পারে, কিন্তু জানেন টাকাটা নিয়ে বেরিয়ে যেতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার এক্সিটটা আছে কিনা। তো আপনি শেয়ার বাজারে যদি ফ্লোর প্রাইস দেন, কোনো বিদেশি বিনিয়োগকারী এখানে আসবে? আর যেটা সাইফুদ্দিন ভালো বলেছে, তারা হিস্ট্রিক্যাল ডাটাটাকে তারা ক্যালকুলেট করে। ধরেন আপনি একবার ফ্লোর প্রাইস দিয়ে তুলে দিলেন, আবার দুদিন পর কিন্তু সেকেন্ড টাইম ফ্লোর প্রাইস দিলেন, এখন একজন বিদেশি বিনিয়োগকারীকে আপনাকে বিশ্বাস করবে যে আরেকটি কমিশন ফ্লোর প্রাইস দিবে না? ধরেন আগামী সপ্তাহ থেকে মার্কেট যদি আরও এক সপ্তাহ পরে এই কমিশনের ফ্লোর প্রাইস দিবে না, এটা আমরা বিশ্বাস করতে পারবো, বিদেশের বিশ্বাস করবে? সেই বিষয়ের জায়গাগুলো কিন্তু আমরা নষ্ট করেছি দিনের পর দিন। অথচ এই যে নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ পর্যায় থেকে বিনিয়োগকারীর সাথে আশ্বাসন নাম এক ধরনের প্রতারণা, এটা বিনিয়োগকারীর মনে আমি মনে করি বড় ধরনের দাগ ফেলেছে। আমি শুনবো আপনার কাছ থেকে, আর আমরা একটি বিরতিতে চাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন নিয়ন্ত্রক সংস্থার কথা। এখন আসলে যে অবস্থানে আছে, আমরা দেখছি যে ভেতরকার পরিবেশও খানিকটা গুমোট। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্টাফ বা কর্মচারী যারা আছে, তারাও আসলে ঠিকমতো কাজ করছে না। তো তারা যদি আসলে কমিশনকে সহযোগিতা না করে বা চেয়ারম্যানকে সহযোগিতা না করে, তাহলে তো তাদের পক্ষেও তো লিডারশিপে কাজ করাটা ইজি না। তো প্রত্যেককে নিয়েই তো আসলে একটা সর্বোচ্চ সংস্থা হিসেবে
তারা কাজ করছে। তো পুরো পুঁজিবাজারকে সামলাতে গেলে তো লিডারশিপকে মানতে হবে। তো লিডারশিপকে যদি না মানে এবং সেই জায়গায় যদি তারা স্টাফরা যদি সহযোগিতা না করে, তারা কিভাবে কাজ করবে? এই জায়গাটাতে আসলে কিভাবে সমাধান হবে, বা কিভাবে আপনারা বাজার নিয়ে যারা কাজ করছেন আপনারাও তো তাদের সাথে কাজ করবেন এবং আপনাদের সমস্যাগুলো তারাই তো সমাধান করবে। তো মেইন জায়গায় যদি একটা বাধা তৈরি হয়, সেটি কিন্তু সমস্ত পুঁজিবাজার ইনভেস্টরদের কাছে সেই মেসেজটা চলে যায়। এবং এই সংবেদনশীল পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে আস্থা। এবং প্রায়ই কিন্তু তারা গিয়ে দেখা যাচ্ছে যে বিক্ষোভ করছে, সমাবেশ করছে। এখন তো আর এগুলো করার কথা না, সব কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, নতুন কমিটি, সব কিছু নতুন। এই জায়গায় আসলে সমাধান কি হবে? বিনিয়োগকারীর প্রত্যাশার সাথে প্রাপ্তির যখন গ্যাপটা অনেক বেশি হবে, তখন আপনি বাকি কোনো জিনিসকে অ্যাডজাস্ট করতে পারবেন না। একটা জিনিস আপনি বলেছেন, এটা আমাদের জন্য নতুন এবং আমরা পুরো বিষয়ে স্তম্ভিত এবং আমরা খুব চিন্তিতও বলবো, এবং আমরা বলবো যে স্টান যেটাকে বলা যায় আর কি, যে নিয়ন্ত্রণ সংস্থায় কিন্তু মূল প্রধানতম দায়িত্ব হচ্ছে বাজারের শৃঙ্খলা রক্ষা করা। আর সেই নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে যদি শৃঙ্খলার ঘাটতি দেখা যায়, তাহলে তার কাছ থেকে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনবার প্রত্যাশা তো এক ধরনের বিতর্কের মধ্যে পড়ে। তো সেটা আসলে বাজারের জন্য একটা নেতিবাচক সংবাদ ছিল। তার যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখেছি নানা চড়াই উচের মধ্যে কিন্তু এক ধরনের পরিস্থিতি এখন দেখেছে। তারা আইনগত দিকেও কিন্তু কমিশন গেছে, বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এর মধ্যে নানা রকম যারা জটিলতার সাথে যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়েছে, তাদেরকে আইনগত বেশ কিছু সীমার মধ্যে আনা হয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো কিন্তু বিনিয়োগকারীর মনে দাগ ফেলছে। তারা কিন্তু যেই নিয়ন্ত্রণ সংস্থার উপর ভরসা রাখবে, সে জায়গায় তাদের ভরসার ঘাটতি তো কিছুটা হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই, নাম্বার 1। নাম্বার 2, এই নতুন কমিশনের কাছে যে প্রত্যাশাগুলো ছিল, তারা কিন্তু একে একে সবগুলি কাজে কিন্তু করছেন না তা না। আমি কিন্তু বারবার একটা কথা বলি যে নতুন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার তাদের সততার বিষয়ে কিন্তু আমরা কোনো প্রশ্ন তুলতে এখনও সক্ষম হইনি। আমরা মনে করি, বিশ্বাস করতে চাই, তারা কিন্তু সৎ ব্যক্তি। তো এবং তারা কিন্তু আপনার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু বাজারের অংশীজনদের দাবির প্রেক্ষিতে ধরেন একটা টাস্কফোর্স গঠন করা বা একটা তদন্ত কমিশন গঠনের কাজগুলো কিন্তু করেছে। কিন্তু একই সাথে টাস্কফোর্সের যে বিষয় ছিল যে সংস্কার কিন্তু করতে হবে কমিশনকারী, এই বাজার কিন্তু ব্যাপক সংস্কার কর্মসূচি করা দরকার। কারণ এত অন্যায় হয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু আইনকে ভায়োলেশন করা হয়েছে, আইনের ভায়োলেশন করা হয়েছে, নিয়মকে ভাঙা হয়েছে। ফলে সংস্কার একটা কমিটি যাচ্ছে, তারা কিছু নতুন কিছু গাইডলাইন দিবে। তারা শেয়ার বাজারের মূল কমিশনকে পাশাপাশি কিছু মতামত এবং সংস্কার কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ দি মেইন আইডিয়া। কিন্তু তার ক্ষেত্রে সময়সীমা আছে। এখন সংস্কার কর্মসূচি করতে গিয়ে আপনি যদি 7-8 মাস বা বছর লাগিয়ে ফেলেন, তো বাজার তো এমনিতেই ভঙ্গুর। গত 15 বছরের দুঃশাসনের বাজার অবস্থা তো এমনিতেই খারাপ। আপনার শিবলি সাহেবের কমিশন তো বলা চলে যে এটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। তার মধ্যে নতুন করে এই কমিশন কাজ করবে, পাশাপাশি সংস্কার কমিটির সিদ্ধান্ত দিবে, তারপরে কাজ করবে। এত ধৈর্য বিনিয়োগকারী কোথায়? বিনিয়োগকারী তো এমনি ধৈর্যই, তারা ধৈর্য অলরেডি হারিয়ে ফেলেছে। তার মধ্যে তাকে অলরেডি 7-8 মাস সময় আপনি নিয়েছেন। এই জায়গাটায় কিছুটা ব্যর্থতা আছে বলে মনে করছি। বিনিয়োগকারী এবং মার্কেট মেকার যারা বা সিকিউরিটিজ হোল্ডারের ওনার যারা, তাদের পক্ষ থেকে কি আপনারা চেষ্টা করেছেন বিএসইসির সাথে বসে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কোনো পরামর্শ দেওয়ার? আর যদি না বসে থাকেন, তাহলে কি পরামর্শ থাকবে যে সামনের সময়ে আসলে তারা কিভাবে বিনিয়োগকারীদের সাথে আচরণ করবে? কারণ আস্থাহীনতাই এখন মার্কেটের সবচেয়ে বড় ক্রাইসিস। ডিবিএর পক্ষ থেকে তো আমরা সবসময়, ডিবিএর কিন্তু দেখেন আমাদের চার্টারের মধ্যে এটা শুধুমাত্র ব্রোকারেজ, আমরা যে অ্যাসোসিয়েশন ইন্টারমিডিয়েট আছি তারাই শুধু না, ইনভেস্টরই কিন্তু আমাদের চার্টারের প্রথম দিকের একটা অংশ। সুতরাং বিনিয়োগকারী যদি না বাঁচে, বিনিয়োগকারী যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু ইন্টারমিডিয়েটও টিকবে না। তো স্বাভাবিকভাবে আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বা বর্তমান কমিশনের সাথে অনেকবারই বসেছি। দেখেন এখানে কতগুলো জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে। সেটা দেখেন যে কমিশনের সাথে যে ব্যুরোক্র্যাট আছে, এখনকার ইন্টারিম গভর্নমেন্টের সাথে যে ব্যুরোক্র্যাটস আছে, এই প্রবলেমটা কিন্তু সারা দেশেই কমন। তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কোঅপারেট করতে চাইবে না বা করতে চায় না, এই ধরনের কিন্তু সারা দেশেই এটা কমন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আপনার সিকিউরিটিজ স্টক মার্কেট হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ বলে এটার ইম্প্যাক্টটা মার্কেটে পড়তেছে এবং মানুষ এটা আলোচনা অনেক বেশি করতেছে। এটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু তাদের জন্য যে কমিশনে যারা আসছে নতুন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। এটার কারণটা হচ্ছে যে প্রবলেম তো আসলে ইনহেরিট করে আসছে। আমরা কমিশনের বিভিন্ন যে রিফর্মগুলো তারা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন সময় আমরা বসেছি তাদের সাথে, আমাদের নিজের দিক থেকে কিছু বলেছি, ফর্মালি 2-1 আমরা তাদের সাথে বসার সুযোগ তাদের সাথে আমাদের হয়েছে। তো দেখেন একটা রিফর্মের একটা বেসিক জায়গাটা আমি বলি। দেখেন যে সারা পৃথিবীতে বিনিয়োগকারী কোন দিকে তাকায় তাদের মার্কেটের জন্য, মার্কেটের ভালো কিংবা মন্দের জন্য তাকায় কোন দিকে,
সেটা কিন্তু কমিশনের দিকে তাকায় না, তারা তাকায় হচ্ছে বাজেট কি হচ্ছে, ফিসক্যাল পলিসি কি হচ্ছে, মনিটারি পলিসি কি হচ্ছে। ইউএসএতে যেমন ফেডারেল রিজার্ভের দিকে তাকিয়ে থাকে, ফিসক্যাল পলিসির দিকে তাকিয়ে থাকে, বিজনেস এনভায়রনমেন্টের কীরকম পরিবর্তনগুলো আসতেছে সেটার উপর ডিপেন্ড করে স্টক মার্কেট। বাংলাদেশে কেন শুধুমাত্র স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দিকে তাকিয়ে থাকে? এর পিছনে একটা কারণ আছে। এর পিছনে কারণটাই হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে নিজেকে যেভাবে প্রজেক্ট করছে, তাদের অ্যাকশনগুলো এবং কাজগুলো অতিরিক্ত ইন্টারভেনশন, অতিরিক্ত শাসন, অতিরিক্ত মানে ভ্যালুয়েশন থেকে শুরু করে, লিস্টিং থেকে শুরু করে, এই সব কিছুতে তারা আইপিও থেকে শুরু করে সব কিছুতে তারা হচ্ছে থাকছে ফোরফ্রন্টে। এটা থাকলে বিনিয়োগকারী তো তাদের মধ্যে যে পারসেপশনটা তৈরি হচ্ছে সেটা যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সব কিছু। অ্যাকচুয়ালি আমি মনে করি সেখান থেকে আপনার রিফর্মটা শুরু হওয়া উচিত। তো এখন যেন বিনিয়োগকারী এইভাবে প্রজেক্ট না করে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনই সব কিছু করে দেবে। ইটস আবার দ্য জবাবদিহিতার যে কাঠামো, ক্যাপিটাল মার্কেটের যে কাঠামো, সেই কাঠামোতে কী কাজ হচ্ছে সেটা হচ্ছে আসলে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কাজ করা উচিত। সবশেষে একটু জানতে চাই যে যেহেতু বাজেট নিয়ে কাজ হচ্ছে এবং সকল মহল থেকে প্রস্তাবনা যাচ্ছে, বাজেটটা ধরে রাখতে কোন কোন জায়গায় যদি আসলে সহযোগিতা না করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আরও বেশি মার্কেটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে? একটি আপনি বলছিলেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা, এর পাশাপাশি কি আরও কিছু আপনি বলবেন যেগুলো হয়তো সরকার আরও চিন্তা করতে পারে বাজেট বাস্তবায়নের আগে? না, শেয়ার বাজারটা বড় ধরনের মুভমেন্টের তো একটা সোর্স অফ ইনফরমেশন হচ্ছে বাজেট। বাজেটের এই ডিক্লারেশনটা কিন্তু শেয়ার বাজার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে সারা পৃথিবীতে তাই, এবং বড় বড় বিনিয়োগকারী তো বাজেটে কী আসবে সেটা তারা ফোরকাস্ট করেন এবং সেটার ভিত্তি করে তারা বিনিয়োগও করেন বা অথবা অফরোডও করেন, দুটাই কিন্তু করেন বাজেটের ডিক্লারেশনের উপর ভিত্তি করে। এবং আফটার বাজেট আপনি বাজারে কিন্তু হয় আপ অর ডাউন একটা কিন্তু মুভমেন্ট পাবেন, স্টেবল পাবেন না, ওটা একটা খুব কুইক রিফ্লেকশন আছে। এই বাজেটে আমরা আশা করছি এবং প্রত্যাশাও করি যে আপাতত এই দুর্বল বাজারে অ্যাটলিস্ট 1 বছর 2 বছরের জন্য হলেও যেমন করে গেইন ট্যাক্সটাকে মৌকুফ ফ্রি করে দেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়, সাইফুদ্দিন যেটা বলেছে যে এআইটি একটা বড় ধরনের ব্রোকারের ক্ষেত্রে এই বাজারে সব কিছু পরে খেয়াল রাখতে হবে, কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারের মধ্যে কিন্তু পড়েছে বিনিয়োগকারীর পরপরই যদি বলেন সেটা হচ্ছে ব্রোকার কমিউনিটি। তারা কিন্তু একেবারে পথে বসে যাওয়ার যোগায়, তাদের কিন্তু হাউজার চলে না। সবাই দেখতে কিন্তু আমরা ব্রোকারকে অনেকভাবে দায়ী করি, বাজার ওঠার সাথে কিন্তু আসলে ব্রোকারদের সম্পর্ক করতে আমরা তো কেনাবেচা করি, সামান্য কমিশন হচ্ছে আমাদের মূল প্রাপ্তি। আমরা বাজারে শেয়ার আনিও না, অনুমোদনও দিই না, লিস্টও করি না, ডিলিস্টও করি না, কিন্তু আমাদের কাজ হচ্ছে কেনাবেচা করা। তো বাজারে যদি টার্নওভারটা কমে যায়, তা আমাদের এই 250 ব্রোকারের ভাগেও টার্নওভার কমে, কারো অফিসে চলে না। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা এআইটি দিয়ে যাচ্ছি। এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। নর্মালি আমি ব্যবসা করে লাভ করলে কিন্তু ট্যাক্স দিব, কিন্তু আমাদের ভালো সময় ছিল আমরা এআইটি দিয়ে গেছি, ট্যাক্সটাকে অগ্রিম দিয়ে গেছি। এখন দেখা যাচ্ছে গত 2-3 বছর আমার লাভ হচ্ছে না, অসময়ে ট্যাক্স দিচ্ছি। এক্ষেত্রে আমি সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম, এখন আমাদের 0.05 ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ 5 পয়সা করে 100 টাকা 5 পয়সা এআইটি ট্যাক্স দিচ্ছি। সেটাকে আমরা কমানোর জন্য বা উইথড্র করার জন্য আবেদন সরকারের কাছে প্রত্যাশা আপনার বাজেট নিয়ে আর কি আছে? না, প্রথমত হচ্ছে বাজেট নিয়ে যেটা প্রথম প্রত্যাশা হচ্ছে আসলে যে জিনিসটা দেওয়া, ইনভেস্টরদেরকে একটা মেসেজ দেওয়া, একটা পজিটিভ মেসেজ দেওয়া যে মানে সরকার এই ক্যাপিটাল মার্কেটকে বা স্টক মার্কেটকে কেয়ার করে, যে রিয়েলি ইম্পর্টেন্স দেয়, এরকম একটা মেসেজ এখানে দেওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা আর কি, একটা স্টক মার্কেটে ইনভেস্ট করলে পারে সেটার উপর যে ট্যাক্স অ্যালাউন্স যেটা, এই অ্যালাউন্সের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া বা এর যে লিমিটটা, থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দেওয়া, এইগুলোকে একটা পজিটিভ একটা মেসেজ দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।